কিন্তু আমার একটাই গোল ছিল যে আমাকে ইস্টবেঙ্গল মোহনবাগানের জার্সি পরতে হবে, দেশের জার্সি পরতে হবে, এখান থেকে সরলে হবে না। এই একটা সময় এরকম গেছে ফুটবল নিয়ে ঘুমাতাম। যখন ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, লাল হলুদ জার্সি গায়ে যখন প্রথম তুমি ম্যাচে নামলে, কিরকম ছিল সেই অভিজ্ঞতাটা? বলতে ফুটবল খেলতে পয়সা লাগে না, পাড়ায় পাড়ায় খেলা হয় না বলে, স্ট্রিট ফুটবল হয় না বলে ট্যালেন্ট ওই জায়গাটা পৌঁছাতে পারছে না। আর ডার্বি ম্যাচে আমি কলকাতায় যখন এসছি 5 টাকা নিয়ে এসছি, বাসে ট্রাভেল, বাসে ট্রেনে ধাক্কা খাওয়া, কিন্তু ওটাও একটা মজা ছিল, মজা করেছি এই কারণেই যে অনেকে বলে যে আমি এই করেছি, স্ট্রাগল করেছি, কষ্ট পেয়েছি, আমি ওইটা মজা এই জন্যই এনজয় করেছি, ওই মজাও পেয়েছি বলে আজকে হয়তো ভালো আছি। মোহনবাগান যে সাকসেস, যে ট্রফি পাওয়া পর পর একটা কনসিস্টেন্সি জয়ের, তো সেটা কি কোথাও এফেক্ট ফেলছে? আগের দিনই ব্যারাটোর সাথে কথা বলছিলাম, বলছে ব্রো খুব ডিফিকাল্ট, তুমি যদি নিজেকে অন্য লেভেলে না যেতে পারো তুমি ব্রাজিলে সার্ভাইভ করতে পারবে না, এত ট্যালেন্ট আছে। মোহনবাগান, সুপার জায়ান্টস, ইস্ট বেঙ্গল, কাকে এগিয়ে রাখছো এই সিজনে? স্পোর্টস পালস, মাঠের বাইরের খেলার আসল গল্প। নমস্কার, আপনি দেখছেন ইনফো পালস বেঙ্গল। আর আজকে স্পোর্টস পালসে এপিসোডটা হচ্ছে একটা অন্যরকম গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সঙ্গে যিনি আছেন তাকে আপনারা প্রায় প্রত্যেকেই চেনেন, তিনি অচেনা নন। তিনি মাঠে ময়দানে মিডফিল্ডার জেনারেল হিসেবে পরিচিত এবং বিভিন্ন ম্যাচের যে আবেগ, যে ইমোশন, যে চাপ, ডার্বির চাপ অনেক সামনে থেকে যিনি উপলব্ধি করেছেন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় পছন্দের ফুটবলার মেহতাব হোসেন দা। মেহতাব দা, প্রথমে বলো কেমন আছো, কেমন চলছে সবকিছু? আলহামদুলিল্লাহ ভালো আছি, চলছে, ভালোই চলছে। এখন কি কাজকর্ম কিরকম? খুব ভালো চলছে। লাস্ট বিএসএল এ কোচিং করলাম। খুব মানে দেখো ফুটবল ছাড়া তো বাঁচতে পারবো না, ফুটবল নিয়ে থাকা, ফুটবল নিয়েই সব কিছু করা। তো নেক্সট চেষ্টা আছে যে ফুটবল নিয়েই কিছু কাজ করা। আচ্ছা, তো এবার প্রশ্নের দিকে যাই। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে তোমার এই যে ফুটবলে যে তোমার জার্নি শুরু, ইন্ডিয়ান ফুটবল থেকে শুরু করে এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবে যে তোমার খেলা, তো প্রথম জার্নি এবং সেখান থেকে দাঁড়িয়ে একটা বিগ স্টেজে এসে নিজেকে প্রমাণ করা, এই জার্নিটা কিরকম ছিল? ডিফিকাল্ট ছিল, অফকোর্স ডিফিকাল্ট ছিল। কেন, যেহেতু তোমার আমরা মফস্বল এলাকা থেকে এসেছি, যেহেতু নিজেকে অনেক বেশি প্রুফ করতে হবে, অনেক বেশি তোমার হার্ডওয়ার্ক করতে হবে। হ্যাঁ, হার্ডওয়ার্ক কার জন্য করেছি, যেহেতু যে জিনিসটাকে ভালোবেসেছি, ব্যথা, কষ্ট, এগুলো কিছু কোনোদিন মনে হয়নি। এ জানতাম কি আমি তো নিজের জন্যই করছি, কে তোমার নিজেকে প্রুফ করার জন্য করছি, নিজেকে স্ট্যাবলিশ করার জন্য করছি। অনেকে বলে আমি স্ট্রাগল করেছি, আমি স্যাক্রিফাইস করেছি। স্যাক্রিফাইস কার জন্য করেছি? নিজের জন্য করেছি, যে জিনিসটাকে ভালোবাসি তার জন্য করেছি। তো খুব টাফ ছিল লাইফটা। হয়তো একটা সময় এমন হয়েছে যে আমি কলকাতায় যখন এসছি 5 টাকা নিয়ে এসছি, বাসে ট্রাভেল, বাসে ট্রেনে ধাক্কা খাওয়া, কিন্তু ওটাও একটা মজা ছিল, মজা করেছি এই কারণেই যে অনেকে বলে যে আমি এই করেছি, স্ট্রাগল করেছি, কষ্ট পেয়েছি, আমি ওইটা মজা এই জন্যই এনজয় করেছি, ওই মজাও পেয়েছি বলে আজকে হয়তো ভালো আছি। ওই মজাটা করেছি বলে, ওই কষ্টটা শোক করেছি বলে, ওই মজাটা মানে ওই কষ্টটা যে নিতে পেরেছি বলে আজকে হয়তো একটু বেটার আছে, উপরওয়ালা ভালো রেখেছে। তো কষ্ট খুব ছিল, খুব টাফ ছিল এই জায়গা অব্দি আসা। কেন তুমি দেখো, আগে টিএফএ ছিল, যারা টিএফএ তে যেত তাদের মোটামুটি বড় টিমে একবারে ডাইরেক্ট সাইন হতো। আমাদের কি ছিল, কালীঘাট, এফসিআই, টালিগঞ্জ, দেন মোহনবাগান, দেন ইস্ট বেঙ্গল। ওই সময় কি হয় বলতো, ওই সময় না প্লেয়ারদের মোটিভেশন অনেক সময় সরে যায়, এম থেকে সরে যায়, গোল থেকে সরে যায়। কিন্তু আমার একটাই গোল ছিল, আমাকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের জার্সি পরতে হবে, দেশের জার্সি পরতে হবে, এখান থেকে সরলে হবে না। হয়তো আমার গোলটা ঠিক ছিল, লক্ষ্যটা ঠিক ছিল,
তার জন্যই হয়তো আমি করতে পেরেছি। আর কোনোদিন হার মানিনি, কোনোদিন হার মানিনি যে কোনো সিচুয়েশনে। ধরো আজকে সকালে ধরো ব্রেকফাস্ট হলো, হয়তো লাঞ্চ হবে না, তাও কিন্তু আমি ছাড়িনি, চেষ্টা করে গেছি যাতে যাই হোক, আজ ভাই বোন ওর মধ্যে যেটাই হবে অল্প অল্প করে আমরা চেষ্টা করব ডিভাইডেড করা। কিন্তু ফুটবলটাকে যেটা ভালোবেসেছি, এই একটা সময় এরকম গেছে ফুটবল নিয়ে ঘুমাতাম, ফুটবল নিয়েই সব কিছু ছিল আমার কাছে। তো তার জন্যই হয়তো উপরওয়ালা, ভগবান বলো আল্লাহ বলো, হয়তো আজকে কিছুটা হলেও আমি দিয়েছি। আচ্ছা, এই যে ইস্ট বেঙ্গল মানেই একটা ইমোশন, আলাদা ভালোবাসা, একটা প্রেশার বলা যেতে পারে। যখন ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে, লাল হলুদ জার্সি গায়ে যখন প্রথম তোমার ম্যাচ, প্রথম তুমি ম্যাচে নামলে, এরকম ছিল সেই অভিজ্ঞতাটা, ফিলিংসটা কেমন ছিল? আলাদা ফিলিংস ছিল। আমি একটা স্টোরি বলি। প্রথম আমার কিন্তু ইস্ট বেঙ্গলেই সাইন করার কথা ছিল, যখন মোহনবাগান যাওয়ার আগে। যাই হোক, এনিওয়েজ কিছু কোনো কারণে হয়নি। কিন্তু যখন ফার্স্ট ইস্ট বেঙ্গল জার্সি পরি, তখন আলাদা একটা ফিলিংস ছিল, আলাদা একটা আবেগ ছিল, যে যেইটা আমি চেয়েছিলাম সেটা হয়তো আমি সেকেন্ড ইনিংসে পেয়েছি। তারপর থেকে কিন্তু বিলিভ করো, আমি তারপর থেকে ঘুরে তাকাতে হয়নি যখন থেকে ইস্ট বেঙ্গল জার্সি পরেছি। হয়তো 6 মাস ইঞ্জুরির জন্য, ফার্স্ট ইয়ার 6 মাস খুব ট্রাভেল হয়ে গেছিল, তবে খুব গ্রয়েনে ইঞ্জুরির পরে একটু কিন্তু কিন্তু হয়ে গেছিল মানে কেরিয়ারটা। কিন্তু তারপরে যখন 6 মাসের পরে রিকভারি করে ফিরি, তারপর থেকে কিন্তু ইস্টবেঙ্গল জনতা, ইস্টবেঙ্গল অফিসিয়াল, এই ফিলিংস, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এটা আমি সারা জীবন যতদিন বেঁচে আছি আমি ভুলতে পারবো না। ইস্টবেঙ্গলের ভালোবাসাটা হয়তো অনেকে আমাকে মিসআন্ডারস্ট্যান্ডিং করেছে, ভুল ভেবেছে, কিন্তু দেখো এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। কিন্তু আমি এইটুকু বলবো, ইস্ট বেঙ্গলে জার্সি পড়েছি যখন থেকে, তখন থেকে কনফিডেন্স লেভেলটা আমার ধরাছোঁয়ার বাইরে হয়ে গেছে। ইয়েস, আই ক্যান, যে কোনো জিনিস আমি মাঝ মাঠে দাঁড়িয়ে আমি করতে পারি। এরকম গেছে কোনোদিন পরিস্থিতি যে ধরো এমন একটা সিচুয়েশন তোমাকে ধরো মাঠের বাইরে চলে যেতে হলো, কোনো এমন ভেতরে ড্রেসিং রুম সিনারিও কিরকম ছিল? অলওয়েজ গুড। মানে ড্রেসিং রুম থেকেই খেলা স্টার্ট হতো আমাদের। অনেক সব মানে ফুটবলের ভাষাই হচ্ছে, তখন যখন ড্রেসিং রুমে ঢুকে যাবে, তারপর থেকে কিন্তু খেলা স্টার্ট। মাইন্ড গেম, কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো, কিভাবে তুমি তোমার নিজেকে মেলে ধরতে পারবে, সেইটা স্টার্ট হয়ে যায় ড্রেসিং রুম থেকে। আর আমাদের ড্রেসিং রুম অলওয়েজ বেটার ছিল, অলওয়েজ। তোমার প্র্যাকটিসের পরে বলো, একটা মানে গসিপ হতো, একটা এর পেছনে লাগা, ওর পেছনে লাগা, আলাদা একটা ফ্রেন্ডশিপ ছিল ড্রেসিং রুমে। আলাদা একটা আমাদের যেরকম ধরো যারা কাজ করে তাদের সাথে মিলেমিশে যাওয়া, মানে ধরো গ্রাউন্ডে কাজ করে, বা আমাদের তোমার জল দেয় যারা, বা দীপক দা, রাম দা, সুরজ, ভগবান দা বেঁচে ছিলেন তখন, তাদের সাথে গল্প করা, তাদের জিজ্ঞেস করা, মানে এটা একটা ফ্যামিলির মতন আমাদের ড্রেসিং, মানে ইস্ট বেঙ্গল ড্রেসিং রুমটা অলওয়েজ ফ্যামিলির মতন ছিল। এখন আছে কি জানি না আমি, কিন্তু আগে বিলিভ মি একটা ফ্যামিলি ছিল। ইভেন অফিসিয়ালরা সামটাইম কিছু কিছু সময় আসতো, আমরা গল্প করতাম, আড্ডা মারতাম, স্বপনদা ঢুকে যেত, সবার অ্যালাউ ছিল না, স্পেশালি স্বপনদা, কিছু কিছু সময় নিতুদা। তো এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালো ফিল করতাম। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, ইতিহাস থেকে কিন্তু ফিউচার হয়। যে ইতিহাসগুলো আমরা শুনেছি বা জেনেছি প্লেয়ারদের সম্বন্ধে, ক্লাবের সম্বন্ধে, এই ফিলিংসটা বিল্ড আপ করে। এই ফিলিংসটাই কিন্তু, তার জন্যই তুমি দেখবে ইস্টবেঙ্গল টিম নিয়ে অলওয়েজ কিন্তু অন্য টিমের উপরে হাবি হয়। এই প্রসঙ্গে বলি যে তোমাদের আগের যে টিম যখন ছিল, বা সেই যে ইস্ট বেঙ্গলের একটা পাস্ট, সেই সোনালী স্মৃতি, আর এখনকার যে ইস্ট বেঙ্গলের খেলা, কি কি তফাৎ দেখতে পাচ্ছ? দেখো, জেনজি সবকিছু চেঞ্জ হয়েছে, মেন্টালি, এভরিথিং এভরিথিং, প্রফেশনালি। কিছুটা মিসিং আমি বলবো, অফকোর্স আবেগটা, ক্লাবের যে ভিতরে যে সিচুয়েশনটা, এটা কিন্তু সবসময় প্লেয়ারদের বোঝাতে হয়। তুমি দেখবে সবসে ইংল্যান্ডে বা ম্যানচেস্টার, আজকে ম্যানচেস্টার দেখো ঘুরে দাঁড়িয়েছে কেন? তাদের যে ফ্যামিলি ব্যাপারটা, তাদের যে ক্লাবের আবেগটা, এটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তারা প্রফেশনাল এখনকার প্লেয়াররা,
তারা আরো বেশি চিন্তা করে ফুটবল নিয়ে, আরো বেশি দেখো তুমি জিমে কাটাচ্ছে, আরো বেশি। তখন তো এত সাইন্টিফিক ছিল না। অফকোর্স এখনকার প্লেয়াররা চেষ্টা করছে, হয়তো রেজাল্ট দেখো আমার তোমার হাতে নয়, উপরওয়ালার হাতে রেজাল্ট, হয়তো রেজাল্ট পাচ্ছে না, কিন্তু আমি বলবো না কি চেষ্টা করছে। অফকোর্স তারা 200% চেষ্টা করছে। এখনকার ছেলেরা আরো বেটার করার চেষ্টা করছে কি কিভাবে নিজের পারফরমেন্সটাকে দেখো। ফার্স্ট হচ্ছে ইন্ডিভিজুয়ালি, দেন কালেকটিভলি। তো ইন্ডিভিজুয়ালি তারা চেষ্টা করছে, কালেকটিভলি সামটাইম হয়তো হচ্ছে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি এভরি প্লেয়ার প্রত্যেকজন নিজের 200% দেওয়ার চেষ্টা করছে। এটা বলবো না কি 200% দিচ্ছে না। প্রফেশনাল প্লেয়ার তারা জানে এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার, তো চেষ্টা করছে, হচ্ছে না, কিন্তু আশা করি আগামী দিনে ভালো ফলাফল করবে ইস্ট বেঙ্গল। আচ্ছা, এই যে আমরা ধরো মাঠে এখন যে দেখছি একটা পোস্টার আগের বছর আইএসএল আমাদের সবার চোখে পড়েছিল। বাচ্চা একজন গেছে, সে মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলা দেখতে, সে পোস্টার লিখে নিয়ে গেছে যে আমার মা বাবা কট্টর ইস্ট বেঙ্গল, আমি মোহনবাগান ফ্যান। তাহলে কি কোথাও গিয়ে দাঁড়িয়ে এই যে মোহনবাগান যে সাকসেস, যে ট্রফি পাওয়া পর পর একটা কনসিস্টেন্সি জয়ের, তো সেটা কি কোথাও এফেক্ট ফেলছে এখনকার এই যে নতুন নতুন ফুটবল প্রেমীদের দিকে? হতে পারে, নো ডাউট হতে পারে। কেন দেখো আগেকার বাবা মারা কি করতো, আমি ইস্ট বেঙ্গল সাপোর্টার, তো আমি সেইভাবেই গ্রো হতাম, সেইভাবে দেখে আমি সাকসেস ছিল, সবকিছু ছিল। হতে পারে কেন এখন ইন্টারনেটে যুগ এসে গেছে, আগে কিন্তু ইন্টারনেট ছিল না। আমি ইস্ট বেঙ্গল মানে আমি, আমার ছেলেও ইস্ট বেঙ্গলে হবে, ঠিক আছে, তার ছেলেও ইস্ট বেঙ্গল হবে। তো সেটা যেহেতু গ্ল্যামার দেখছে, ট্রফি দেখছে, হতে পারে না হওয়ার কিছু নেই, অসম্ভব বলে কিছু নেই। এটা আজকে ইন্টারনেটের যুগ, তারা দেখছে সাকসেস, তারা দেখছে এই প্লেয়ারটা ভালো খেলছে, তারা দেখছে এই প্লেয়ারটা গোল করছে, তারা দেখছে এতগুলো ট্রফি পাচ্ছে, অলওয়েজ মোহনবাগান। তার জন্যই বাচ্চারা একটু তাদের দিশা ফোকাস থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এই বছর শর্ট টার্ম আইএসএল, একে তো আইএসএল নিয়ে একটা টানাপোড়েন ছিল যে হবে কি হবে না। এরপর যে শর্ট টার্ম আইএসএল, তো এটা নিয়ে কি বলবে? এটা কি আসলেই ভালো হচ্ছে নাকি কোথাও গিয়ে? দেখো কোনো জায়গায় 13টা ম্যাচ একটা টিম খেলেন সারা বছরে, 12 মান্থস, ঠিক আছে, 365 দিন, তার মধ্যে একটা টিম কমসে কম 60খানা ম্যাচ খেলে। আমি 60খানায় ছেড়ে দিলাম, 50টা ম্যাচ খেলে, ঠিক আছে, আর একটা প্লেয়ার গড়ে 40টা ম্যাচ খেলেই। যদি তুমি ইউরোপিয়ান ফুটবল দেখো, লাতিন আমেরিকা ফুটবল দেখো, এই যে এআইএফএফ বিটুইন তোমার আইএসএল, মানে তোমার আইএসএল বলছি, তোমার আইএমজি, মানে যারা এফএসডিএল, মাফ করবেন, এফএসডিএল এর সাথে আইএফ এর যে প্রবলেমটা, এই প্রবলেমটা অনেক আগে প্রবলেম সলভ করে যখন আমি করছি লিগটা, যখন আমি 13টা ম্যাচ করছি, ওয়াই নট আমরা 24টা ম্যাচ করব? কেন সারা বছর দেখো, আজকে আইএফএসএল বন্ধ হয়ে গেছে, আজকে কলকাতা লিগে কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না, আজকে ডুরান্ডে কেউ অতটা ইম্পর্টেন্স দিচ্ছে না, তারা সব ইন্ডিয়ান প্লেয়ারদের খেলাচ্ছে। তো তোমাকে সারা বছর প্লেয়ার টিমকে ফিট রাখতে গেলে শুধু প্র্যাকটিস করলে টিম ফিট থাকে না, ম্যাচ ফিটটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ওয়াই নট আমার সিনিয়র প্লেয়াররা কলকাতা লিগ খেলবে? শুধু তো 13টা বা 24টা ম্যাচের জন্য তো তারা পয়সা নিচ্ছে না, তারা আইএফএসএলও খেলবে, তাহলে জমজমাট হবে, তারা ডুরান্ডো খেলবে, তাহলে ক্লাবের প্রতি আর এই ট্রফির প্রতি মাঠে যাওয়া যে বঞ্চিত হচ্ছে সাপোর্টাররা খেলা থেকে, সেটা থেকে বঞ্চিত হবে না। প্লাস হচ্ছে তোমার আরো ট্রফি ফেডারেশন কাপ স্টার্ট করা উচিত, ঠিক আছে, যেটা সুপার লিগ হচ্ছে। এখন অনেক টুর্নামেন্ট কমে গেছে। সুপার লিগ হওয়াতে কি হচ্ছে, সুপার লিগ কিন্তু তুমি দেখবে কোনো টিমের, হয়তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেয়ার চেষ্টা করছে, তারা অন্যান্য টিমের প্লেয়াররা কিন্তু ফার্স্ট টিম খেলে না, খুব রেয়ার, তুমি দেখবে খুব রেয়ার। ইফ আই এম নট রং, যদি আমি রং না হই, তো আমার মনে হয় এইটাই এফএসডিএল এর সাথে যদি করেছে, চুক্তি করেছে কি চলো ঠিক আছে আমরা এবছর নিজে করছি, তো অনেক আগে থেকে করা উচিত ছিল, অ্যাটলিস্ট নভেম্বর থেকে স্টার্ট করা উচিত ছিল, তাহলে 24টা ম্যাচ কভার হয়ে যেত এক একটা প্লেয়ার। আর যারা খেলছে না তাদের পারফরমেন্সেরও তো ড্রপ করবে। যে প্লেয়ারগুলো খেলছে না, যে প্লেয়ারগুলো আশা করে আছে কি আমি পারফর্ম করলে নেক্সট ইয়ার আমার দরটা বাড়বে,
সেই প্লেয়ারও তো কনফিডেন্স লেভেলটা কমবে। আর যে খেলবে ঠিক আছে, তাদের জন্য ঠিক আছে, আর যে খেলছে না তাদের কনফিডেন্স লেভেলটা ডেফিনেটলি, একটা বছর একটা প্লেয়ার যদি 3 থেকে 4 দিন প্র্যাকটিস না করে, তাদের তাদের কিন্তু ফিটনেস লেভেলটা কিন্তু ড্রপ করে। 3 থেকে 4 দিন, একটা প্রফেশনাল প্লেয়ারের কথা বলছি। তুমি দেখো সারা বছর কিন্তু ম্যাচ নেই, তাহলে প্লেয়ারদের ফিউচারটা কি? তো এইটাই যদি আমার মনে হয় নভেম্বরে বা ডিসেম্বরে যদি স্টার্ট করতে পারতো, আমার মনে হয় প্লেয়ারদের জন্য, প্লেয়ারদের স্বার্থের জন্য যদি স্টার্ট করতে পারতো, প্লেয়ারদের জন্য ভালো। অনেক প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার দেখেছি তারা ফিরে গেছে নিজের দেশে গিয়ে, সেখানে খেলা শুরু করেছে। ডেফিনেটলি নো চয়েস, তারা খেলতে এসেছিল বা তারা খেলতে চায়। এই যে বললাম, ফুটবলটাই হচ্ছে ব্রেড অ্যান্ড বাটার। যারা ফুটবল খেলে প্রফেশনাল হয়ে গেছে, এখন কেউ চাকরি করে না। তার মানে কি, আমাকে এখান থেকে ফুটবল থেকেই আর্ন করতে হবে, ফুটবল থেকে আমার ফ্যামিলিকে সার্ভাইভ করতে হবে। তো ফুটবল ছাড়া তো তারা বাঁচতে পারে না। এক হচ্ছে ফ্যামিলি সার্ভাইভ, দেন হচ্ছে ভালোবাসাটা। ফার্স্ট যারা স্পোর্টস পার্সন হয় না, তাদের ফার্স্ট ভালোবাসাটাই হয়ে যায়। তার যেই স্পোর্টসে থাকে তারা তারা বাইরে কি করছে না করছে দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে আমার এই জিনিসটা হারিয়ে না যায়, এই জিনিসটা আমার থেকে চলে না যায়, ফুটবলটা আমার থেকে না চলে যায়। তার জন্যই হয়তো আমি যে তোমাকে বললাম যে সারা বছরে যদি 13টা ম্যাচ খেলে আমার ফিটনেস লেভেলটা বা আমার প্রমাণ করার জায়গাটা কোথায় থাকবে? থাকবে না। তার জন্যই তারা চলে গেছে। অ্যাটলিস্ট আমি খেলার মধ্যে তো থাকবো। দাদা, তুমি এখন এই যে তরুণ প্রজন্ম যারা এখন নতুন নতুন আরো ফুটবলার উঠছে, তো তাদের ডেভেলপমেন্ট নিয়ে কি বলবে? আমাদের কি সেই পরিকাঠামোটা এখনো রয়েছে নাকি অনেক নষ্ট হয়ে গেছে? তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? না, পরিকাঠামো ডেফিনেটলি এসছে। সাইন্টিফিকলি তুমি দেখো, সিনিয়র লেভেল ছেড়ে দাও, আজকে RFDL এ ফিজিক্যাল ট্রেনার, অ্যাসিস্ট্যান্ট কোচ, কোচ, ফিজিও, জিম ট্রেনার, এতগুলো কোচিং স্টাফ আছে। আমরা ভাবতে পারতাম না সিনিয়র টিমে এতগুলো কোচিং স্টাফ। এখন কত ডেভেলপমেন্ট হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। আজকে একটা ছোট ইস্ট বেঙ্গলে আমি যখন আর কিছুদিন আগে, মানে লাস্ট উইকে আমি এসেছি, তো জিম ট্রেনার আন্ডার 16 এর বাচ্চাদের জিম করাচ্ছে। তখন আমি ফাল্গুনের আগে বলছিলাম যে এরা যদি এই ফ্যাসিলিটিস না পেয়ে, মানে এটা যদি পাচ্ছে, এটা যদি না অ্যাডভান্টেজ নেয় এটাকে, আর বড় লেভেলে না যেতে পারে, তাহলে ওদের দুর্ভাগ্য, বাচ্চাদের দুর্ভাগ্য। তো ওটাই বলছি, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু ফ্যাসিলিটিস এসছে, কিন্তু কাজে লাগাতে হবে। আর বাঙালি ছেলেরা আরো বেশি ফোকাস করতে হবে যে কেন আমরা এই পরিকাঠামো পেয়ে আমি কেন দেশের জার্সি পরবো না। এইটাই হচ্ছে তো আমাদের ব্রেড এন্ড বাটার, এটাই হচ্ছে আমার সবকিছু। এটাকে প্রথম ভালোবাসাটা এটা বানাতে হবে। যারা ধরো খেলছে কিন্তু যারা ধরো একদম ধরো গ্রাম থেকে উঠছে বা হয়তো নিজেদের পাড়াতে খেলছে, তাদের মধ্যে তো হিউজ ট্যালেন্ট রয়েছে, কিন্তু তারা চান্স পাচ্ছে না। অনেক ক্ষেত্রে দেখছি সেক্ষেত্রে তাদের কোচিং এর অনেক প্রবলেম থাকছে, ট্রেনার পাচ্ছে না বা পয়সার অভাবে খেলতে পারছে না। সেটা নিয়ে কি বলবো? ফুটবল খেলতে পয়সা লাগে না, কিছু ক্ষেত্রে তো লাগে, মিনিমাম লাগে না। সরঞ্জাম তো কিনতে লাগে। একটা বল 22 জন খেলতে পারে, ঠিক সেটা আছে। আমরাও গ্রাম থেকে এসেছি, আমাদের কোনোদিন কোনো পয়সা লাগেনি, 1 পয়সা দিতে হয়নি কাউকে। এখন হয়ে গেছে, এখন প্রচুর ক্যাম্প হয়ে গেছে, প্রচুর ফিস দিতে হয়, মাঠ কমে গেছে, খেলার ছেলে কমে গেছে। আগে পাড়ায় পাড়ায় না বসে থাকতে হতো, আমি বসে থাকতাম যে কখন বড়রা বসবে আমি মাঠে নামবো। এখন সেটা হয়ে গেছে, সেই প্রবলেমটা ওটা বলতে পারো তুমি। আগে প্রবলেম ছিল না, আগে প্রবলেম কি, প্রত্যেকটা পাড়ায় 3টে করে গেম হতো, বড়রা খেলবে, তারপরে মেজোরা খেলবে, তারপরে ছোটরা খেলবে, ঠিক আছে। সেই অপশনটা ছিল, প্রত্যেকটা বাচ্চা খেলার সুযোগ পেত, বড়দের দেখে বড় হতো, আইডল বানাতো, এই দাদার মতন খেলবো। সেটা এখন পাড়ায় পাড়ায় কমে গেছে, স্ট্রিট ফুটবল কমে গেছে। তার জন্য তুমি বলছো পয়সা ফুটবলে কোনো ক্ষেত্রে লাগে না। আজকে ব্রাজিল স্ট্রিট ফুটবল আছে বলে এখনো ব্রাজিল ফুটবল বেঁচে আছে, আর্জেন্টিনা স্ট্রিট ফুটবল আছে। আমি আগের দিনই ব্যারেটোর সাথে কথা বলছিলাম, বলছে ব্রো খুব ডিফিকাল্ট, তুমি যদি নিজেকে অন্য লেভেলে না যেতে পারো, তুমি ব্রাজিলে সার্ভাইভ করতে পারবে না। এত ট্যালেন্ট আছে, রাস্তায় ট্যালেন্ট আছে। স্টিল নাও তুমি দেখো, ইউরোপে দেখো কত ব্রাজিলিয়ান প্লেয়াররা খেলছে, কত আর্জেন্টিনান প্লেয়ার খেলছে। আমাদের এখানে একটাই প্রবলেম, এই প্রবলেমটা হয়েছে বলে, পাড়ায় পাড়ায় খেলা হয় না বলে, স্ট্রিট ফুটবল হয় না বলে, ট্যালেন্ট
ওই জায়গাটা পৌঁছাতে পারছে না। একটা দুটো হয়তো একটা প্রত্যেকটা পাড়ায় একটা দুটো ট্যালেন্ট আছে, কিন্তু খেলার জায়গাটা তারা অভাব পাচ্ছে, যে দাদারা খেলছে না। তাই জন্যই কি বলবে বলো তো, তার জন্য ইনডোর গেম করছে, ইনডোর গেম মোবাইল নিয়ে গেমস খেলছে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, হচ্ছে আবার সময় এসে গেছে। মোহনবাগান সুপার জায়ান্টস, ইস্ট বেঙ্গল, কাকে এগিয়ে রাখছো এই সিজনে? দেখো, এগিয়ে পিছিয়ে ডার্বি ম্যাচে খুব ডিফিকাল্ট বলা। হ্যাঁ, তুমি যদি এজ ওয়াইজ বলো, আমার মনে হয় কিছুটা ক্ষেত্রে মোহনবাগানের ফরেনারদের অ্যাজ ওয়েল কিন্তু ইন্ডিয়ানদের একটু কিন্তু এজটা বেড়েছে। লাস্ট ইয়ার তুমি যদি দেখো, তার জন্য কিন্তু তারা স্ট্রাগল করেছে। ম্যাকলাম বলো বা আদার্স যারা ইন্ডিয়ান প্লেয়াররাও তাই, সাহাল ছাড়া বা তোমার আপুইয়া ছাড়া, এই দু তিনটে প্লেয়ার ছাড়া তারা কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদেরও কিন্তু এজ 30 ছুঁয়ে ছুঁয়ে কিন্তু। এইদিকে যদি অপোজিট তুমি যদি দেখো, ইস্টবেঙ্গলে ফরেনারদেরও এজ কম, লং রানের জন্য কিন্তু এজটা খুব দরকার। আর ডার্বি ম্যাচে মাইন্ড গেম হয়, এজ নট ম্যাটার। যার মেন্টালি স্ট্রং থাকবে, যে এই ম্যাচে প্রেশার নিতে পারবে, সেই কিন্তু এগিয়ে। কোচের রোলটা বেশি ইম্পর্টেন্ট কিছু ক্ষেত্রে? কোচের রোলটা মাঠের ড্রেসিং অবধি থাকে। ড্রেসিং রুমে কিভাবে উজ্জীবিত করতে পারছে প্লেয়ারদের, সেই অবধি থাকে। তারপরে কিন্তু রেস্ট অফ দ্য প্লেয়ার্স কিভাবে তারা নিজেকে ওখানটায় কোচ যেগুলো বুঝিয়েছে বোর্ডে বা ভিডিও অ্যানালিসিস করেছে, কিভাবে নিজেকে মেলে ধরতে পারবে, কিভাবে। আর এখানে বললাম তোমাকে, মাইন্ড গেম, যার মেন্টালি স্ট্রং থাকবে সেই ম্যাচটা কিন্তু উতরে যাবে। চলো, নো প্রবলেম, ইয়াস, দুজন লিডার হবে, একজন ডিফেন্সে, একজন মিডফিল্ড, কমান আমি আছি, তোমার খেলো উপরে, বিন্দাস খেলো। এই লিডারশিপটা যেই টিমে বেশি থাকবে, সেই কিন্তু উইন করার বেশি চান্স থাকে। বড় প্রশ্ন তো মোটামুটি শেষ, একটু র্যাপিড ফায়ারে জাস্ট ছোট ছোট করবো, তোমাকে একটু বলে দিতে হবে ঝটঝট করে। প্রথম হচ্ছে যে তোমার খেলা যখন তুমি ম্যাচ খেলতে, তখন তোমার বেস্ট বলবো না, মানে টাফেস্ট অপোনেন্ট যদি একজনের নাম। দেখো, টাফেস্ট অপোনেন্ট অলওয়েজ best লাগে। অলওয়েজ যদি তুমি বলো, ওডোফা, ব্যারেটো, ইয়াকুবু, মানে ম্যান মার্কিং করা বা তাকে ট্যাকেল করা, টাফ ট্যাকেল ওরা ভয় পেত না। অনেক ফরেনার ভয় পেয়ে যেত, কিন্তু অফকোর্স এই তিনজন অ্যাজ ওয়েল হচ্ছে ডেম্পো। আচ্ছা, বেস্ট ডার্বির দ্য মেমোরি? অলওয়েজ প্রত্যেকটা ডার্বি আমার কাছে মেমোরি, যেটা ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি বা তোমার গোল করেছি। বেস্ট মেমোরি তুমি যদি বলো, গুয়াহাটিতে সেমিফাইনাল ফেডারেশন কাপ এগেনস্টে গোল করা। আর ওই ম্যাচটা খুব ভালো, যে প্রথমেই আমি বললাম ইস্ট বেঙ্গল যখন কমা টিম থাকে অলওয়েজ জ্বলে ওঠে। তো ওই ম্যাচটা আমাদের টিম আর মোহনবাগান টিম কিন্তু অনেক ডিফারেন্স ছিল। তাদের সোয়েকা, ব্যারেটো, চিডি, ডিফেন্সে সুরকুমার, খুব ভালো সাইড ছিল। আমাদের মানে সেই লেভেলের টিম ছিল না, কিন্তু আমরা হারাতে পেরেছিলাম। আর ওই ম্যাচে গোল, ওই ম্যাচটা কোনোদিন মানে আমার মেমোরি, ডার্বি মেমোরি যদি বলো, ওই ম্যাচটা সারা জীবন আমার মানে কি বলবো, বুকে গেঁথে থাকবে। তোমার চোখে দেখা অন্যতম সেরা মিডফিল্ডার? অফকোর্স ক্লাইম্যাক্স লরেন্স। ইন্ডিয়ান ফুটবলে যদি তুমি কাউকে জ্যাবি বলতে পারো, সেটা হচ্ছে ক্লাইম্যাক্স লরেন্স। মানে আমি ওর মতন ফুটবল, মানে আমার সাথে খেলা বা আমাদের একটু আগে জেনারেশনে, বা আমি ওর সাথে খেলেছি দীর্ঘদিন ন্যাশনাল টিমে অ্যাজ ওয়েল, তোমার এতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার, ওয়ান অফ দ্য টেকনিক্যালি যদি তুমি বলো, ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্লেয়ার। অভিজ্ঞতা, আবেগ এবং বাস্তব বিশ্লেষণ, এই সমস্ত চিত্রকে তুলে ধরে মেহতাব হোসেনদা আমাদের আবারও একবার বুঝিয়ে দিলেন যে কলকাতা ফুটবল শুধুমাত্র কোনো খেলা নয়, এটা আমাদের কাছে একটা ইমোশন এবং অনেক বড় একটা কিছু। মেহতাবদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছো। আর আমি সৃঞ্জয়, আজকে স্পোর্টস পালসার এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী স্পোর্টস পালসার এপিসোডে। ধন্যবাদ।
আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।